আইন নিয়ে কাজ করেন, আমরা তো আইন নিয়ে কাজ করি না, সাংবাদিক হিসেবে মাঠ পর্যায় থেকে যতটুকু তথ্য পাই, এই সরকারের 15 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে এই সরকার 15 বছরে 500-600 মানুষকে কমপক্ষে গুম করেছে। এর মধ্যে 200-250 মানুষ ফিরে এসেছে, লিটন ভাই যে তথ্য দিলেন। এই যে 200-250 মানুষ ফিরে আসার পরেও যে 300-350 মানুষ থাকলেন যে ফিরে আসলো না, তো সেই ফিরে না আসা মানুষগুলোর তো চাইতে হবে বা জবাব চাইতে হবে যারা তখন দায়িত্বে ছিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই 15 বছরের ইতিহাসে তাদের যে হত্যাকাণ্ড, তাদের যে অপকর্ম, এর সংখ্যা এত বেশি। একটি সরকার, এই রকমের ইন্টারিম একটি সরকার যদি তার সবকিছুর বিচার করতে যায়, তাহলে তার বছর 5 লাগবে শুধুমাত্র তদন্ত করে পুরো ঘটনাটা বের করতে, মিনিমাম। তো সেই কারণে আমি মনে করি বিচারিক প্রক্রিয়া এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া হওয়া দরকার। পেছনের যে ঘটনাগুলো আছে, আয়নাঘরের মতো যে ঘটনাগুলো আছে, যেটা তাৎক্ষণিক প্রমাণ করা যায় সেটার একটা ব্যাপার, কিন্তু যে ঘটনাগুলো তদন্ত করতে সময় লাগবে সেই ঘটনাগুলোর তদন্ত চলতে থাকুক আলাদাভাবে। কিন্তু এই জুলাই হত্যাকাণ্ড যেটা সবার চোখের সামনে ঘটলো, পাখিকেও মানুষ এভাবে গুলি করে হত্যা করে না, যেভাবে ছাত্র জনতাকে হত্যা করা হলো। আমাদের চোখের সামনে আমরা দেখেছি কিভাবে গুলি করে মানুষ মারা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর বিচার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এই হত্যাকাণ্ডগুলোর বিচার যেন কোনো অবস্থাতে কোন পুলিশ অফিসার অর্ডার দিয়েছেন গুলি করতে সেই পর্যন্ত না থাকে। সেন্টারে বসে, গণভবনে বসে আরো শক্তি প্রয়োগ করো, বল প্রয়োগ করো, অস্ত্র যত লাগে দিব, গুলি যত লাগে দিব, আমাকে ক্ষমতায় রাখো, এই অর্ডার যারা দিয়েছে, এই হুকুম যারা দিয়েছে, এই অর্ডার যিনি দিয়েছেন, হুকুম যিনি দিয়েছেন, তাকে এই বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। সেটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের এই বিচার প্রক্রিয়াটা একটা আইওয়াস বিচার প্রক্রিয়া হবে। এই বিচার প্রক্রিয়াটা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সঙ্গে এক ধরনের মশকরা করা হবে। আমরা কোনোভাবেই এই শহীদদের সঙ্গে, এই রক্তের সঙ্গে মশকরার সম্পর্ক করতে পারি না। আমাদেরকে ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়া চেষ্টার মধ্যে এই পুরো বিষয়টিকে দেখলে হবে না। এটাকে আরো একটু কঠিন জায়গা থেকে দেখতে হবে, সংবেদনশীল জায়গা থেকে দেখতে হবে। মানুষকে হত্যা করিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা অতীতেও হয়েছে, বহু মানুষ করেছে, এরশাদ করেছে, তার আগে করেছে, তারও আগে করেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, প্রিন্স ভাই তো 90-এর আন্দোলনে সামনের কাতারে থেকে আন্দোলন করেছেন। 9 বছর আন্দোলন হয়েছে, 5 দলীয় জোট, 15 দলীয় জোট, 7 দলীয় জোট, বাংলাদেশের সকল ছাত্র সংগঠন। কয়জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল? একদিনে কয়জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল? আর আমাদের এখানে দেখেন কিভাবে হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। একদিন 6 জন, পরের দিন 29 জন, তারপরের দিন 66 জন, তারপরে গিয়ে এসে 100 জন। এই যে মানুষ, আমরা সংবাদকর্মীরা শুধু সংখ্যা দেখছি, অমুক জায়গায় 6 জন, অমুক জায়গায় 5 জন। একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হতে থাকলো আমরা কি এটা মানুষের হিসাব করছি, যে এতগুলো মানুষ মারা গেছে, এই মানুষের হিসাব করে আমরা দ্রুত আপডেট দিচ্ছি যে অন্যদের থেকে পিছিয়ে থাকা যাবে না, আমাদের থেকে অমুকে গিয়ে গেল, অমুকের চেয়ে অমুকে গিয়ে গেল, মানুষ হত্যার সংখ্যা দিয়ে। এই মানুষ হত্যা করিয়ে গণভবনের একজন মানুষ সুস্থভাবে বসেছিলেন কিভাবে? এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে না? নির্বাচনী পরিবেশ সবকিছু হবে, ওটা সেকেন্ডারি বিষয়। প্রথম বিষয় হত্যাকাণ্ডের বিচার, প্রথম বিষয় গুলি করা কেন হলো সেটার বিচার। কোন দল করলো, বড় দল না ছোট দল, বড় নেত্রী না ছোট নেত্রী, কার বাবা কার মেয়ে, এটা দেখার বিষয় না। এখন বাংলাদেশে ছাত্র জনতা বিপ্লব করে, গণ অভ্যুত্থান করে দেখিয়েছে দেশটা আমাদের, এবং আমাদের সামনে আপনি ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি জনমানুষের কাতারে আছেন। আপনি জনমানুষের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনি যে দলই হন। কিন্তু জনাব গোলাম মুর্তজা, শেষের দিকে ধরুন তার পতনের বোধহয় 2 দিন আগে তিনি একটা বক্তৃতায় বলছিলেন শেখ হাসিনা যে এত কিছু কিভাবে হয়ে গেল উনি বুঝতেই পারেননি। যখন বিচার হবে তার কি এটা বলার কোনো সুযোগ আছে? না, এটা আরেকটা অপরাধ। এই যে মানুষ হত্যা করালেন, ক্ষমতায় থেকে তিনি বুঝতে পারলেন না যে কিভাবে এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হলে, এটা আলাদা একটা অপরাধ। এর জন্য আলাদা একটা মামলা হবে। হ্যাঁ, আলাদা মামলা হবে। আর আপনার একটা জিনিসের আমি বলে শেষ করি,
এইখানে এই ইনিয়া বিনিয়ে সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের এই ইনিয়া বিনিয়ে কথা বলার সংখ্যা বাড়ে। আর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যদি এই সমস্ত জায়গাতে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে এই বিষয়গুলো না আনেন, তাহলে ইনিয়া বিনিয়ে কথা বলা বাইরের থেকে আরেকটু বাড়বে। একটা কথা বলা হবে যে 42 জন পুলিশ মারা গেছে, 87 জন না 40 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে। তখন এখানে বলা হবে যে এই যে দেখেন, তাহলে পুলিশকে কারা মারলো? ওই যে যেটা বলা হয়েছে জঙ্গিরা আক্রমণ করেছে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কারা মারলো? বলা হবে যে শিবির ছিল, জামাত ছিল, অমুক ছিল, তমুক ছিল। এই যে আওয়ামী লীগের লোকজন মারা গেল, আওয়ামী লীগের লোকজনদের অস্ত্র দিয়ে শেখ হাসিনা পাঠিয়েছিল। তো যেহেতু শেখ হাসিনা পাঠিয়েছিল, সেই কারণে ওই আওয়ামী লীগের লোকজন হত্যাকাণ্ডের দায়ও তার। পুলিশকে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে বলেছিল, সেই কারণে ওই পুলিশ হত্যার দায়ও তার। আমি শুধু একজনকে দায়ী করছি না, একজন যেহেতু অর্ডার দিয়ে করেছেন, হুকুম দিয়ে করেছেন, হুকুম দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করে আর যখন দেখেছেন ক্ষমতায় থাকতে পারবেন না, তখন তিনি পালিয়ে গেছেন। এবং পালিয়ে গিয়েও তার সেই ষড়যন্ত্রটা অব্যাহত রাখা হয়েছে। তার সন্তান ভারতীয় গণমাধ্যমের অসত্য প্রোপাগান্ডার অংশীজন হয়ে, আবারও বলছি, ভারতের একটা অংশের, মূল মেইন স্ট্রিমের নয়, একটা অংশের বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার অংশীজন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় এখন মিথ্যা প্রোপাগান্ডায় মেতে উঠেছেন। কিন্তু খেয়াল করে দেখেন, এই হত্যাকাণ্ড যে তারা করেছে তার প্রমাণ হচ্ছে এ যাবৎকালে জয় কত গোটা বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন, নিজে ফেসবুকে 2 বার না 3 বার কথা বলেছেন। কোথাও এই যে এত মানুষকে তারা হত্যা করলো, এই হত্যার কোনো অনুশোচনা নাই। কোথাও এই হত্যাকাণ্ড যে সংগঠিত হলো, বাংলাদেশের ছাত্র জনতাকে যে নির্বিচারে হত্যা করা হলো, সেটা বিষয়ে তার তেমন কোনো কিছু উল্লেখ নাই। শুধু জামাত করেছে, শিবির করেছে, বিএনপি করেছে, জঙ্গিরা করেছে, এই ধরনের প্রোপাগান্ডা আছে। তো সুতরাং এটা নিয়ে অনেক কথা বলা যায়। অনেক কথা না বলে আমি যেটা দিয়ে শেষ করতে চাই, সেই শেষটা হচ্ছে নির্বাচনের পরিবেশ, প্রাতিষ্ঠানিক সংস্কার, সবগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে তিনি এটা করে যাবেন। তিনি তার বুদ্ধি দিয়ে সারা পৃথিবীর বহু সমস্যার সমাধান করেছেন, বহু রকমের সমস্যার সমাধান করেছেন। আমি তার বহু কিছু নিজে প্রত্যক্ষ করেছি, তার সঙ্গে তাকে ছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার সেটা দেখার সুযোগ হয়েছে। আমি সেটা দেখেছি, তার প্রভাব দেখেছি, তার ব্যক্তিত্ব দেখেছি, তার কার্যক্রম দেখেছি। এখন সেই মানুষটিকে যেভাবে আমরা অপমান অসম্মান করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসে সেই ছাত্র জনতা আবার যখন তার মতো একজন মানুষের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই মানুষটির কাছ থেকে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার চাই, বাংলাদেশের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে সেটা চাই। কিন্তু তার চেয়েও বড়ভাবে চাই, এত বড় হত্যাকাণ্ড, বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম এবং সবচেয়ে বড় হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকারের হাত দিয়ে সংগঠিত হলো, সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা শুধুমাত্র রাতে ভোট করার শাস্তি নয়। রাতে ভোট করার, সেটা রাতে ভোটটাকে দিনের ভোট করার ব্যবস্থা করা যায়, কিন্তু আপনি আবু সাইদকে ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনি একজন আবু সাইদকে ফিরিয়ে আনতে পারেন, যদি আপনি একজন মুগ্ধকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমি এই সমস্ত বিচারের দাবি তুলে নিব। যেহেতু আপনি একজন আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবেন না, যেহেতু আপনি একজন মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবেন না, সুতরাং এই অপরাধে শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথীদের বিচার হতে হবে। যদি বিচার না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যত সাফল্যই দেখিয়ে যাক না কেন, যদি দেখিয়ে যায়, সেটা মানুষ মনে রাখবে না। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, ন্যায় বিচারের যে সরকার, সেই সরকার অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচারকে সবচেয়ে অগ্রাধিকার দেবেন। এবং সবচেয়ে অগ্রাধিকার দিলে দেশের মানুষের যে সমর্থনে তারা সরকার গঠন করেছেন, সেই সমর্থন এখন যদি 10 জন থাকে, এই বিচারের উদ্যোগ নিলে এটা 10,000 হয়ে যাবে। কারণ মানুষ এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সেই স্বৈরাচারের বিচার দেখতে চায়। 90-এর স্বৈরাচারের বিচারও আমরা ঠিক মতো করতে পারিনি, এবারেরটাও যদি করতে না পারি, তাহলে বাংলাদেশের ভাগ্যে অনেক বড় দুর্ভোগ থাকবে ভবিষ্যতে।